দরজা খুলতেই মিহি তড়িঘড়ি করে রুমে ঢুকে দেখলো ঋষভ গভীর ঘুমে আচ্ছন্ন। ও গিয়ে ঋষভের মাথার কাছে বসলো। ওদিকে ইয়াশপা এক হাত দিয়ে ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করলো। মিহি সেটা দেখে ইয়াশপার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি এসব করতে যেও না মা। এক হাত তো এমনিতেই মচকে আছে, অন্য হাতে আবার কাঁচ ফুটে যাবে। এসব করার দরকার নেই, তুমি নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। মিহির কথা শুনে ইয়াশপা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে মিহিকে বলল। ওনার হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু একটু দেখবেন। মিহি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। পরের দিন সকালবেলা ইয়াশপা খাবার টেবিলে বসে আছে। ওর ঠিক পাশে বসে অভ্র মনের সুখে গপগপ করে সকালে নাস্তা খাচ্ছে। হৃদ ড্রয়িং রুম থেকে হেঁটে এসে ইয়াশপার সামনে দাঁড়ালো। ইয়াশপাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে বের হব। ইয়াশপা মুখ ভর্তি খাবার নিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো। কোথায় যাব বাবা? হৃদ একদম গম্ভীর মুখে জবাব দিল, গ্রামে, ওইখানে গিয়ে কয়েকটা দিন থেকে এসো, দেখবা তোমার মনটা ভালো হয়ে যাবে। হৃদের কথা শুনে মিহি রান্নাঘর থেকে এক প্রকার তেড়ে এলো। সে হৃদের সামনে সে কোমরে হাত দিয়ে রেগে গেল। বলল, তুমি কি একদম পাগল হয়ে গেছো নাকি? কালকে রাতে ছেলেটা চোখের সামনে কি কাণ্ডটাই না করলো, সেটা দেখলে না? এখন যদি তুমি আবার ইয়াশফাকে জোর করে গ্রামে পাঠাতে যাও, রিশ কিন্তু এবার আরো বড় কোনো অঘটন ঘটিয়ে বসবে। আমি এসব অশান্তি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু শান্তি দাও, আমি খুব ক্লান্ত। হৃদ কড়া গলায় মিহিকে ধমকে উঠে বলল, করলে করুক, ওর কথায় কি দুনিয়া চলবে নাকি? আমি অ্যাটম বোম কিছুতেই ওর মতো বেয়াদবের কাছে রাখবো না, ব্যাস। কথাটা বলে হৃদ ইয়াশপার হাত ধরে সোজা গাড়ির দিকে রওনা দিল। ইয়াশপা আর কোনো কথা না বলে হৃদের পেছন পেছন বাধ্য মেয়ের মতো চলে গেল। ওদিকে মিহি হৃদ আর ইয়াশপা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলল। হৃদ ইয়াশপাকে নিয়ে গ্রামে পৌঁছালো। সারাটা রাস্তায় ইয়াশপা একটা কথাও বলেনি, শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। কিন্তু গ্রামে ঢুকতেই ইয়াশপার মলিন মুখে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। ওর এই গ্রামটা সত্যি ভীষণ সুন্দর। পাকা ধানের গন্ধ আর পাখিদের কিচিরমিচির। শহরের এই চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্ত হয়ে এখানে আসতেই ওর মনটা যেন এক নিমিষে জুড়িয়ে গেল। ইয়াশপা হৃদের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, বাবা, গাড়িটা কি এখানে একটু দাঁড় করাবেন? আমি বাকি পথটুকু একটু হেঁটে হেঁটে যেতে চাই। হৃদ ইয়াশপার মনের অবস্থাটা বুঝতে পারলেন। ও মুচকি হেসে গাড়িটা দাঁড় করিয়ে বললেন, আচ্ছা যাও মা, তুমি এগো, আমি গাড়িটা পার্ক করে আসছি। গাড়ির দরজা খুলতেই ইয়াশপা এক প্রকার দৌড় দিল। ইয়াশপাকে দেখার সাথে সাথে ঝোপের আড়াল থেকে ওর প্রিয় ছোট হরিণছানা কিসমিস লাফাতে লাফাতে ছুটে এসে ওর গায়ের উপর চড়ে বসলো। ইয়াশপা হরিণকে কিসমিস বলেই ডাকে। সাথে সাথে কোথা থেকে যেন হুটোপুটি খেতে খেতে সাদা পশমের বিড়াল মেয়াও ছুটে আসলো। লেজ নাড়তে নাড়তে একটা ছোট দেশি কুকুরছানা বাঘা ছুটে এসে ইয়াশপার পায়ে গা ঘষতে লাগলো। ঠিক তখনই পাশের চালতা গাছের ডাল থেকে একটা সবুজ টিয়া পাখি উড়ে এসে বসলো ইয়াশপার মাঝখানো হাতের ওপর। ইয়াশপা ওই টিয়াটার নাম রেখেছে পিপাই। এতদিন পর নিজের এই অবুঝ বন্ধুদের কাছে পেয়ে ইয়াশপার চোখ দুটো আনন্দে ছলছল করে উঠল। ওরা সবাই যার যার নিজের ভাষায় ইয়াশপাকে ডাকছে, আর ইয়াশপা ওদের ডাকে সাড়া দিচ্ছে। মনে হচ্ছে যেন কত জন্মের চেনা বন্ধু ওরা। ঘর থেকে তেড়ে বেরিয়ে এলেন ইয়াশপার মা। মহিলার মুখ দেখেই বোঝা গেল ইয়াশপাকে হুট করে এভাবে ফিরে আসতে দেখে তিনি বিন্দুমাত্র খুশি হননি। তিনি ইয়াশপার দিকে কটমট করে তাকে কর্কশ গলায় বললেন, কি রে, তুই এখানে কেন? ইয়াশপনার কথার কোনো উত্তর দিল না। ও তখনও ব্যস্ত নিজের বন্ধুদের আদর করতে। উনি হন হন করে এগিয়ে এসে ইয়াশপার সেই মচকানো হাতটাই খপ করে চেপে ধরলেন। ব্যথার চোটে ইয়াশপা আকাশ ফাটানো একটা চিৎকার দিয়ে উঠল। মহিলা তাতেও থামলেন না। কি রে, কথা কি কানে যাইতাছে না তোর? এই অসময়ে এখানে এসেছিস কেন? শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে তোকে তাড়িয়ে দিয়েছে, এখন আবার আমাদের ঘাড়ে এসে চাপতে এসেছিস, তাই তো? ইয়াশপা একটা মুস্কি হাসি হাসলো। ও জানতো এখানে আসলে ওকে এই কথাই শুনতে হবে। মহিলা ওর হাসির দিকে তাকিয়ে আবার মুখ বাঁকিয়ে বললেন, জানতাম আমি তোর মতো অলক্ষীর কপালে আর সংসার ঘর হবে না। ঠিক তখনই হৃদ সেখানে এসে হাজির হলো। হৃদকে দেখে ইয়াশপার মা চুপ হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘর থেকে একটা প্লাস্টিকের চেয়ার এনে উঠোনে পাতলেন। আঁচল দিয়ে চেয়ারটা মুছতে মুছতে একগাল হেসে বললেন, আরে ভাই, আসুন বসুন এখানে। হৃদ ঠান্ডা গলায় বলল। না ঠিক আছে, বসতে হবে না। হৃদ গাড়ি থেকে নামানো কয়েক কেজি মিষ্টি, ফলমূল, ইয়াশপার প্রেসক্রিপশনে কিছু মেডিসিন আর ওর পছন্দের এক গাদা চিপস, চকলেট মহিলার হাতে বাড়িয়ে দিল। এত সব জিনিসপত্র দেখে ইয়াশপার মায়ের চোখ তো চড়ক গাছ। লাজুক হাসি হেসে বললেন, এসব আবার কেন আনতে গেলেন? এসবের কোনো দরকার ছিল না। আপনি দয়া করে একটু বসুন, আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করি। হৃদ ভারী গলায় বলল, আজকে বসবো না,
আমার একটা জরুরি কাজ আছে, এখনই বের হতে হবে। তবে যাওয়ার আগে কিছু কথা বলছি, একদম মন দিয়ে শুনুন। আমি আজকে এখানে আমার বাড়ির বৌমাকে রাখতে আসিনি। আমি এসেছি আমার সন্তানকে রাখতে, আমার অ্যাটম বোমকে রাখতে। ও কিছুদিন এখানে থাকবে, তারপর আমি এসে ওকে নিয়ে যাব। হৃদ একটু থামলো। ইয়াশোয়ার মাঝখানো হাতটার দিকে একবার তাকিয়ে মহিলার চোখে চোখ রেখে আবার বলল, ওর ডান হাতটা মুচকে গেছে, প্রচন্ড ব্যথা। ওকে ঘরের একটা ছোট কাজও করতে দেবেন না। সময় মতো এই মেডিসিনগুলো খাইয়ে দেবেন, আর এই টাকাগুলো নিজের কাছে রাখুন। কথাটা শেষ করে হৃদ পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে ইয়াশোয়ার মায়ের হাতে গুজে দিল। হৃদ ওনার দিকে তাকিয়ে কড়া সুরে বলল, ওর যেন এখানে কোনো অসুবিধা না হয়। আমি আমার মেয়েকে আজকে যেমন রেখে যাচ্ছি, এসে যেন ঠিক তেমনই পাই। এক চুলো যেন এদিক ওদিক না হয়। কথাটা বলেই হৃদ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। গটগট করে হেঁটে নিজের গাড়িতে গিয়ে বসল। চোখের পলকে কালো গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে চলে গেল। উঠোনে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষজন এতক্ষণ হাঁ করে হৃদকে দেখছিল। গাড়িটা চলে যেতেই পাড়ার মহিলারা নিজেদের মধ্যে কানাঘুষো করা শুরু করে দিল। ওরে বাবা, এটাই তো ইয়াশফার শ্বশুর নাকি? যেমন সুন্দর চেহারা তেমনিই তো দেমক। ইয়াশফার কি এমন তাবিজ করলো যে এত বড়লোক বাড়ির বিয়া হইল? রায়ানগঞ্জ একদম থমথম করছে। ঘড়িতে তখন সকাল 10টা পার হয়ে গেছে। ঋষভ সবেমাত্র ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠল। ও বাথরুমে গিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। দুহাতে ধপধপে সাদা ব্যান্ডেজ জড়ানো, মুখ বরাবরের মতোই গম্ভীর। ডাইনিং টেবিলে মিহি চুপচাপ বসে ছেলের জন্য অপেক্ষা করছিল। ঋষভকে আসতে দেখে আর কথা না বাড়িয়ে প্লেটে খাবার বেড়ে ওর সামনে এগিয়ে দিল। ঋষভ চেয়ার টেনে বসলো, আশেপাশে তাকালো, কিন্তু কোথাও একজনকে দেখতে পাচ্ছে না। ঘূর্ণিঝড় কোথায় গেল? পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ঋষভ মিহির দিকে তাকালো, ভারী গলায় জিজ্ঞেস করলো, মাম্মা, ইয়াশ কোথায়? মিহির মুখে কোনো কথা বলল না। এর মধ্যে হৃদ এসে হাজির। ঋষভের দিকে তাকিয়ে মুস্কি হেসে পড়ল, তোমার বউকে গ্রামে রেখে এসেছি। আগে ভদ্রতা শিখবা, তারপর বউ পাবে। কি রাগ করলা? হৃদের মুখে খোঁচা মারা কথাটা শুনেও ঋষভ এবার একটু রাগ দেখালো না। ও প্লেট থেকে শেষ খাবারের লোকমাটুকু মুখে পড়লো। তারপর হৃদের চোখের দিকে তাকে একদম শান্ত গলায় বলল, না, রাগ করবো কেন? ভালোই করেছ। আমি বেঁচে থাকতে কোনোদিনও ওই মেয়েটাকে আমার বউ বলে মানব না। কথাটা বলেই ঋষভ চেয়ার টেনে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। হৃদের মুখটা মুহূর্তের মধ্যে ভার হয়ে গেল। ও ভেবেছিল এই কথা শুনলে ঋষভ হয়তো রেগে মেগে পুরো বাড়ি আবার মাথায় তুলবে, কিন্তু ছেলের এমন শান্ত ভাব দেখে ও বেশ চিন্তায় পড়ে গেল। মিহি ও পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখলো, কিন্তু কোনো কথা বলল না। এদিকে প্লিজ জ্যোতি, তুমি অন্য কাউকে বিয়ে করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। শুভ্রর কথাটা শেষ হওয়ার আগে ওপাশ থেকে ঠাস করে কলটা কেটে দিল জ্যোতি। জ্যোতি খুব ভালো করেই জানে শুভ্র এখন শুধু শুধু নাটক করছে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকে এই বিয়েটা করতেই হবে। শুভ্রর মতো একটা চরিত্রহীন ছেলের আশা করে বসে থাকলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। শুভ্র যে কোনো দিন তাকে সিরিয়াস ছিল না, এটা জ্যোতি ভালো করেই জানে। ফোনটা কেটে যাওয়ার সাথে সাথেই শুভ্র রাগের মাথায় হাতের ফোনটা সজোরে ফুলরে ছুঁড়ে মারল। ওর বুকের ভেতরটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। এতদিন যদিও জ্যোতিকে হালকাভাবেই নিয়েছিল, কিন্তু আজ যখন শুনলো জ্যোতির বিয়ে ঠিক হয়ে গেছে, ও অন্য কারো হয়ে যাচ্ছে, তখনই শুভ্রর মনের ভেতর এক অদ্ভুত অশান্তি শুরু হয়ে গেল। ও নিজের চুলগুলো খামচে ধরে ওখানেই মেঝেতে ধপ করে বসে পড়ল। ঠিক এমন সময় রুহি শুভ্রর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে উকি দিতে ও দেখলো শুভ্র মাটিতে বসে এক মনে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখের কোণে জল। রুহি আর দাঁড়িয়ে না থেকে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে শুভ্রর পাশে ধপ করে বসে পড়ল। রুহি শুভ্রর পিঠে একটা ধাক্কা দিয়ে বলল, কিরে ভাইয়া, কি হয়েছে তোর? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? শুভ্র এবার রুহির দিকে একদম অসহায়ের মতো তাকালো। রুহি আলতো করে শুভ্রর গালে হাত দিল। শুভ্র নিজের কান্না চেপে রাখতে পারল না। ও রুহির হাত জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলো। রুহি শুভ্রকে একটু হাসানোর জন্য বলল, এই, এমন ভেড়ার মতো ভ্যাবা করে কাঁদছিস কেন? বলবি তো আসল কাহিনী কি? শুভ্র চোখ মুছতে মুছতে একদম শুরু থেকে জ্যোতির সাথে ওর প্রেম আর আজকের এইসব ঘটনা খুলে বলল। সব শুনে রুহি শুভ্রর মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারল। তারপর বলল, একদম ঠিক হয়েছে তোর সাথে। তুই একসাথে দুইটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবি, আর জ্যোতি এখন নিজের লাইফে অন্য কোথাও বিয়ে করে নিলেই দোষ, তাই না? উচিত শিক্ষা হয়েছে তোর। তোর মতো পাঠার সাথে এমনই হওয়া উচিত। শুভ্র এবার রুহির হাত দুটো ধরে একদম বাচ্চাদের মতো করে বলল, আমি কসম খাচ্ছি, আমি বাকি সব মেয়েদের ব্লক করে দেবো, সব ছেড়ে দেবো। আমার শুধু আমার জ্যোতিকে লাগবে। এনে দে না।
রুহি শুভ্রর এই ছটফটানে চুপ হয়ে গেল। ও সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, জ্যোতির বিয়েটা কবে রে? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে আমতামতা করে বলল। আজকেই। রুহি একটু ভেবে আবার জিজ্ঞেস করলো, বিয়েটা ঠিক কখন? শুভ্র মুখ কালো করে বলল। রাতে। রুহি মুস্কি হেসে শুভ্রর কাঁধে হাত দিয়ে বলল। চিন্তা করিস না, আমরা আজকে বউ চুরি করব। শুভ্র রুহির দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল। মানে কি বলছিস এসব? রুহি শুভ্রর কাছে এসে ওর কানে কানে ফিস ফিস করে কিছু প্ল্যান বলল। প্ল্যানটা শোনার পর শুভ্রর চোখ মুখ 1 সেকেন্ডে উজ্জ্বল হয়ে গেল। এরপর দুজন একসাথে চিল্লিয়ে বলে উঠল, ইয়েস, এবারের মোশন বউ চুরি। উঠোনে ইয়াশফা চুপচাপ বসে আছে। ওর চারপাশ ঘিরে বসে আছে কিসমিস, বাঘা, পিপাই আর ম্যামো। ইয়াশফার পেটের ভেতর তখন খিদেই চোচো করছে, কারণ বেলা 3টে বেজে গেছে। সকালে খেয়ে বের হয়েছিল। গ্রামে আসার পর থেকে মা এক ফোঁটা খাবারও দেয়নি। ইয়াশফাও নিজে থেকে যেচে খেতে চায়নি। ও খুব ভালো করেই জানে খাবার চাইলে এক গদা কথা শুনতে হবে, যেটা ওর ভালো লাগবে না। ঠিক এমন সময় ভেতর থেকে ইয়াশফার মা হন হন করে বেরিয়ে এলেন। ওনার হাতে একটা পুরনো স্টিলের থালা, যাতে সামান্য একটু শুকনো ভাত আর নামমতো একটি ডাল দেওয়া হয়েছে। তিনি ইয়াশফার সামনে এসে থালাটা এক প্রকার ছুঁড়ে দিলেন। থালার ধাক্কায় কিছু ভাত ছিটকে নোংরা মাটিতে পড়ে গেল। তিনি মুখ বাঁকিয়ে বললেন, গেলে থালাটা ভালো করে ধুয়ে রাখিস। আমি ঘুমাইতে গেলাম, তোর বাপ আসলে বলিস আমি ঘুমাচ্ছি, আমাকে যেন না ডাকে। কথাটা বলেই তিনি ঘরে চলে গেলেন। ইয়াশফোনা যাওয়ার পথের দিকে তাকে একটা মুস্কি হাসি হাসলো। এসবে তো ছোটবেলা থেকে অভ্যস্ত, নতুন কিছু না। আজকে তো তাও হুরমা দয়া করে এইটুকু খেতে দিয়েছে। ওর আগে যে কতদিন কত রাত না খেয়ে কাটিয়েছে, তার তো কোনো হিসেব নেই। ইয়াশফা নিচের মচকানো হাতটা সামলে বাম হাত দিয়ে ভাতটা আস্তে আস্তে মাখলো। এক লোকমা করে মেখে বাঘা, পিঁপে আর কিসমিসদের মুখে তুলে দিল, আর সামান্য একটু নিচে মুখে পড়লো। খাওয়া শেষ করে উঠোনের পাশে টিউবওয়েলের পাড়ে গিয়ে পেট ভরে অনেকটা পানি খেলো। এরপর এক হাত দিয়ে প্লেটটা সুন্দর করে মেজে ঘরে রেখে এলো। কিছুক্ষণ পর ইয়াশফার বাবা বাড়ি ফিরলেন। বাবাকে দেখা মাত্র ইয়াশফার নিজেকে ধরে রাখতে পারল না। এক ছুটে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওনার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই মেয়েটা ছাড়া ওনার দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই। কতবার যে ভেবেছেন মেয়েটাকে নিজের কাছে এনে রাখবে, কিন্তু তার সম্ভব হয়নি। তিনি ইয়াশফার কপালে একটা চুমু দিয়ে বললেন, কখন এসেছেন আম্মা? কিছু খেয়েছেন? ইয়াশফার বাবা চোখে মোছাতে মোছাতে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, না আপনার সাথে অনেক অনেক গল্প আছে বাবা। এরপর বাপ বেটি উঠোনের এক কোণে বসে কতক্ষণ ধরে সুখ দুঃখের গল্প করলো। গল্প শেষে ইয়াশফা নিজে রান্নাঘরে গিয়ে বাবার জন্য খাবার বেড়ে নিয়ে এলো। মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মেয়ে অসুস্থ। উনি প্লেটের সবটুকু ভাত নিজের হাতে মেখে এক লোকমা করে ইয়াশফাকে খাইয়ে দিতে লাগলো। ঋষভ সারাদিন বাড়িতে ছিল না। সব জায়গায় অশান্তি লাগছে। রাত বাজে 11টা। ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল। মাথা ব্যথা করছে ওর। এর মধ্যে রুহি, অড্রি তার শুভ্র হুড়মুড় করে ঋষভের ঘরে ঢুকলো। ঋষভ আর চোখে ওদের দিকে তাকালো। শুভ্র এসে ঋষভের পায়ের কাছে বসে অসহায়ের মতো বলল, ভাই চল না আমাদের সাথে। ঋষভ ভুরু কুচকে বলল, কোথায়? রুহি হেসে বলল, শুভ্রর বউ চুরি করতে। ঋষভের খুব রাগ হলো। ওর মন এমনিতেই খারাপ। ঋষভ মুখ ফসকে বলল, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আরে আমি অন্য কারো বউ চুরি করতে যাবো? ঋষভের এই হুট করে বলা বেফাস কথাটা শুনে রুমের সবাই হা হয়ে ওর দিকে চেয়ে রইল। কারণ বাড়ির সবাই খুব ভালো করেই জানে যে ঋষভ ইয়াশফাকে নিজের বউ বলে মোটেও স্বীকার করে না। কিন্তু এখন সেই মেয়েটা বাপের বাড়ি চলে যাওয়ার কারণে যে ও মনে মনে তো আফসোস করছে, সেটা ওর মুখ ফসকে বের হওয়া কথাতেই একদম ক্লিয়ার হয়ে গেল। অডিতা তখন চুপচাপ দেখছিল। এবার ও একলা ফেসে সরাসরি ঋষভের পাশে বসে পড়লো। একটু খোঁচা দিয়ে বলল, আপনি নাকি বউরে মানেন না? তো মেয়েটা একটু বাপের বাড়িতে যেতেই আবার এত আফসোস করেন কে? কাহিনী কি? ঋষভ চোখ দুটো বড় বড় করে এক নজরে শুভ্রের দিকে তাকালো। ওর এই চাউনি দেখে অডিত একটা ঢোক গেল। ও জোর করে হাসির নাটক করে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ ভাই, রাগ করেন কে? আমি তো এমনি বললাম। শুভ্র এবার ঋষভের সামনে এসে হাত দুটো ধরে বলল, রেশ প্লিজ চল না ভাই আমাদের সাথে। আজকে না গেলে ওরা সত্যি জ্যোতিকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমার লাইফটা শেষ হয়ে যাবে। ঋষভ প্রথমে কিছুতেই রাজি হতে চাচ্ছিল না। ওর নিজের মুড এমনিতেই অফ, তার উপরে এই বউ চুরির ঝামেলার মধ্যেও জড়াতে চায় না। কিন্তু শুভ্র, অদ্রিত আর রুহি তিনজন মিলে এক প্রকার ওর হাত পা ধরে টানাটানি শুরু করে দিল। শেষমেশ ওদের এত ছটফটানি দেখে ঋষভ রাজি না হয়ে পারল না।
ও আলমারি থেকে একটা পাতলা ফিনফিনে সবুজ রঙের শার্ট আর একটা কমফোর্টেবল ট্রাউজার পরে নিল। দু হাতের সাদা ব্যান্ডেজের ওপর দিয়ে শার্টের হাতাটা একটু গুটিয়ে নিল। ওদিকে শুভ্র জলদি করে একটা পাঞ্জাবি গায়ে চাপিয়ে নিল। ওরা সবাই মিলে যেমনি ঘর থেকে মেইন গেটের দিকে পা বাড়াবে অমনি লিভিং রুমের কর্নার থেকে গম্ভীর একটা আওয়াজ ভেসে এলো। কি ব্যাপার, তোরা সবাই মিলে এত রাতে সেজেগুজে কোথায় যাচ্ছিস শুনি? তাকিয়ে দেখলো হৃদ সোফায় বসে কফি খাচ্ছে। ঋষভ কোনো উত্তর না দিয়ে ফোন স্ক্রল করতে করতে ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রইল। ওদিকে শুভ্র তো ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। ও হৃদের সামনে গিয়ে মিনমিন করে বলল, কাকাই আমরা বউ চুরি করতে যাচ্ছি, তুমিও চলো না আমার সাথে। হৃদ কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল। চোখ দুটো মার্বেলের মতো গোল গোল করে অবাক হয়ে বলল, কার বউ চুরি করবি এত রাতে? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, আমার বউ। হৃদ ঋষভের দিকে তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঋষ, তুমিও যাচ্ছ নাকি ওদের সাথে? শুভ্র পাশ থেকে চট করে বলে উঠল, হ্যাঁ কাকাই, ও যাচ্ছে আমাদের সাথে, তুমিও চলো না, হেভি মজা হবে। হৃদ এবার একটু রেগে গিয়ে কফির মগটা টেবিলের উপর রাখলো। তারপর মুখ বাঁকিয়ে বলল, কিরে, বউকে চুরি করতে গেলে আমার বউ বাড়িতে একা হয়ে যাবে না? আমি আমার জান বাচ্চাকে একা রেখে কোথাও যাব না, তোরাই যা, ফসল হয়ে ফিরিস, এই দোয়াই দিলাম। ঋষভ একটা দীর্ঘশ্বাস ফেললো। এই লোকের পাগলামি কোনোদিনও কমবে না। ওরা আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে লিভিং রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিপাশে ঝলমলে লাইটিং, প্রচুর মানুষের আনাগোনা। ঋষভ একটু সাইড করে ওর গাড়িটা থামালো। সবাই গাড়ি থেকে নেমে একপাশে গিয়ে দাঁড়ালো। ওরা যখন ভেতরে ঢোকার জন্য মেইন গেটের দিকে পা বাড়াবে তখনই এক লোক ওদের পথ আটকে জিজ্ঞেস করলো, আপনারা কোন পক্ষের? শুভ্র পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আগে আপনি বলেন, আপনি কোন পক্ষ? লোকটা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি মেয়ে পক্ষ। রুহি পাশ থেকে বলল, আমরা ছেলে পক্ষ, আমি বরের নিজের বোন। লোকটা রুহির কথা শুনে বলল, ও আচ্ছা, বাবা আপনারা ভেতরে যান। বিয়ে বাড়ির ভেতরে ঢোকার পর চারপাশের ভিড় দেখে শুভ্র আর অদ্রিতের মাথা চক্কর দেওয়ার জোগাড়। সময় একদমই কম, যে কোনো মুহূর্তে জ্যোতির বিয়ে হয়ে যেতে পারে। অদ্রিত আর দেরি না করে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক লোককে খপ করে ধরে নিচু গলায় জিজ্ঞেস করলো, ভাই, কনের মানে বউয়ের রুমটা কোন দিকে বলতে পারবেন? লোকটা এক হাতে প্লেট আর অন্য হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ধরে এক নিঃশ্বাসে বলল, সোজা সামনে যাইয়া ডাইনে যাইয়া তারপর বামে যাইয়া আবার সোজা যাইয়া একেবারে ডাইনে। কথাটা শেষ করে লোকটা ভিড়ের মধ্যে হাওয়া হয়ে গেল। এদিকে লোকটার ওই গোলক ধাঁধার মতো ডিরেকশন শুনে অদ্রিতের মাথাটাই ঘুরে উঠল। ও হা করে শুভ্র আর ঋষভের দিকে তাকিয়ে বলল, ভাইরে ভাই, মরমু আমি, গলায় দড়ি দিমু। ঋষভ একটু বিরক্ত হয়ে অদ্রিত আর শুভ্রর দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় ওদের উদ্দেশ্য বলল, তোরা বাইরে গিয়ে দাঁড়া, ড্রামা করিস না, আমি নিয়ে আসছি জ্যোতিকে। ঋষভের কথা শুনে শুভ্র, রুহি আর অদ্রিত আর কথা বাড়ালো না। ওরা চুপচাপ মেইন গেট দিয়ে বেরিয়ে গিয়ে পার্ক করা গাড়ির কাছে দাঁড়ালো। ওদিকে ঋষভ সিঁড়ি বেয়ে সোজা দোতলার দিকে উঠে গেল। উপরে উঠতেই ও দেখলো একটা পিচি মেয়ে সুন্দর একটা লেহেঙ্গা পরে করিডোরে ঘুরে বেড়াচ্ছে। দেখতে বেশ কিউট লাগছে। ঋষভ মেয়েটাকে ইশারা করে নিজের কাছে ডাকলো। এরপর ট্রাউজারের পকেটে হাত দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট বের করলো। আজকাল কেন জানি ওর পকেটে সবসময় চকলেট থাকে, ও ইচ্ছে করেই চকলেট রাখে। বাড়িতে একটা বাচ্চা ইন্দুর আছে কি না? পকেটের এক গাদা চকলেট থেকে একটা চকলেট মেয়েটার হাতে দিয়ে ঋষভ নিচু গলায় জিজ্ঞেস করলো, বউ, তোমার কি হয়? মেয়েটা চকলেট পেয়ে একগাল হেসে মিষ্টি করে বলল, আমার বড় আপুই। ঋষভ বলল, ও রুমে নিয়ে চলো তো আমাকে একটু। বাচ্চা মেয়েটা চকলেটের লোভে আর কোনো প্রশ্ন না করে ঋষভকে সাথে নিয়ে সোজা জ্যোতির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ঋষভ আলতো করে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো রুমে এই মুহূর্তে আর কেউ নেই। জ্যোতি ভারী বেনারসির গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই চোখ মুছে কান্না করছে। ঋষভ জ্যোতির দিকে তাকিয়ে সোজাসাপটা প্রশ্ন করলো, আপনি কি জ্যোতি? জ্যোতি হুট করে আয়নায় একটা ছেলের অভাব দেখে চমকে পেছন ফিরে তাকালো। তাকিয়েই ও একদম স্তব্ধ। এটা তো শুভ্রর ভাই ঋষভ। ও অনেকবার ঋষভকে দেখেছে আর শুভ্রর মুখে ওর রাগ ও স্বভাবের ব্যাপারেও অনেক গল্প শুনেছে। জ্যোতির একটা ঢোক গিলে আমতামতা করে বলল, জি, আপনি এখানে কিভাবে? ঋষভ গম্ভীর গলায় বলল। চলুন আমার সাথে। জ্যোতি চরম অবাক হয়ে নিজের দুহাত নেড়ে বলল, কোথায় যাব? আজকে তো আমার বিয়ে। ঋষভ ঠান্ডা চোখে তাকিয়ে বলল, বাকি সব পরে এক্সপ্লেন করবো, এখন কোনো কথা না বলে চলুন। কথাটা বলেই ঋষভ আর সময় নষ্ট করলো না। ও জ্যোতিকে নিয়ে সোজা রুমের সাথে থাকা ব্যালকনির দিকে এগিয়ে গেল। এরপর পকেট থেকে ফোন বের করে শুভ্রকে একটা কল দিল।
কল পেয়ে শুভ্র, অদ্রিত আর রুহি এক ছুটে বাড়ির পেছনের বাগানের দিকে চলে এলো। ঋষভ ব্যালকনির রেলিং ধরে জ্যোতিকে বেশ সাবধানে নিচের দিকে নামিয়ে দিল, আর নিচে দাঁড়িয়ে থাকা শুভ্র জ্যোতিকে ক্যাচ করে নিচের বুকের সাথে লেপ্টে নিল। জ্যোতিকে নামানোর পর ঋষভ নিজেও এক হাত দিয়ে রেলিংয়ে ভর দিয়ে এক লাফে নিচে নেমে পড়ল। এরপর ওরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, সবাই মিলে হন্তদন্ত হয়ে এক ছুটে গিয়ে গাড়িতে উঠে বসলো। ঋষভ গাড়ি স্টার্ট দিতেই পেছনের সিট থেকে রুহি ওর দিকে তাকিয়ে একদম এক্সাইটেড হয়ে বলে উঠল, ভাইয়া সিরিয়াসলি তুমি একটা জিনিস। শুভ্র খুশিতে একদম আত্মহারা। ও ঋষভের ব্যান্ডেজ করা হাত দুটো টেনে নিয়ে বারবার চুমো খাচ্ছে। ঋষভ চরম বিরক্ত হয়ে নিজের হাতটা টেনে নিল, তারপর চল শক্ত করে কটমাট চোখে তাকিয়ে বলল, কে শালা? ঋষভের কথা শুনে গাড়ির ভেতর রুহি আর অদ্রিত হাসিতে ফেটে পড়ল, কিন্তু জ্যোতি পুরো চুপ হয়ে বসে আছে। ও আসলে বুঝতে পারছে না ওর সাথে হুট করে কি ঘটে গেল। জ্যোতি ঋষভের দিকে তাকিয়ে রাগ নিয়ে বলল, ভাইয়া প্লিজ গাড়ি থামান, আমি ওর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে কিছুতে বিয়ে করব না, আমাকে দয়া করে রেখে আসুন। শুভ্র আবার দেরি করলো না, ও পেছনের সিটে জ্যোতির গলার কাছে একটা চুমু খেয়ে বলল, আর কোনোদিন এমন করবো না পাখি, একদম প্রমিস। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রে, ট্রাস্ট মি। শুভ্রর এই পাগলামি দেখে জ্যোতি মুখে আর কিচ্ছু বলল না, চুপ হয়ে গেল। আসলে মনে মনে বা মনে প্রাণে এটাই চেয়েছিল যে শুভ্র যেন এই বিয়ে হতে না দেয়, কিন্তু জ্যোতি কল্পনাও করেনি শুভ্র সত্যি এমন করবে। গাড়িতে বসার মতো তেমন স্পেস ছিল না, তাই জ্যোতি বাধ্য হয়ে শুভ্রর কোলেই গুটিসুটি মেরে বসে রইল। গাড়ি যখন রায়ানকুঞ্জের কাছাকাছি চলে এসেছে তখন ঋষভ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সবার উদ্দেশ্যে বলল, তোরা বাড়ি যা, আমি একটা জায়গায় যাব, আমার একটু কাজ আছে। কথাটা বলে ঋষভ গাড়ি এনে বাড়ির সামনে থামালো। শুভ্র, জ্যোতি, রুহি আর অদ্রিতকে নামিয়ে দিয়ে ও এক সেকেন্ডও লেট না করে ও গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন কোন দিকে যাচ্ছে ও নিজেও ঠিকঠাক জানে না, ওর মস্তিষ্ক কাজ করছে না, ও শুধু ড্রাইভ করে যাচ্ছে, কিন্তু মন তো আর মগজের কথা শোনে না। গাড়িটা হাইওয়ে পার হয়ে এসে থামলো ইয়াশপাতের গ্রামের কাঁচা রাস্তায়। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঋষভ গাড়িটা রাস্তার একপাশে অন্ধকার গাছের কাছে পার্ক করলো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত দুটো পকেটে রেখে ধীর পায়ে হেঁটে ইয়াশপাতের বাড়ির উঠোনের দিকে এগিয়ে গেল। কিন্তু দরজা তো লাগানো, এত রাতে কি ডাকা ঠিক হবে? ঋষভ আশেপাশে একটু দেখতে লাগলো। বাড়ির পেছনের জানালাটা আলগা করে একটা টান দিতেই জানালা খুলে ওর হাতে চলে আসলো। ঋষভ জানালা বেয়ে ঘরে ঢুকে গেল। দুইটা ছোট ছোট ঘর, একটা বারান্দা। এক ঘরে ওর শ্বশুর শাশুড়ি শুয়ে আছে, আর এক ঘরে ইয়াশফা ঘুমিয়ে আছে। ঋষভ হনহন করে ইয়াশফার রুমে গেল। ইয়াশফা গভীর ঘুমে আচ্ছন্ন। টিনের চালে হঠাৎ করে একটা চালতা পড়ল। ইয়াশফা ঘুমের ঘোরে চমকে উঠল। ঋষভ এগিয়ে গেল ইয়াশফার দিকে। ইয়াশফার জামাটা উঠে গেছে, মেয়েটা এলোমেলো করে ঘুমায়। হুট করে ঋষভের রাগ হলো। ও গিয়ে ইয়াশফার জামা নামিয়ে দিতে যাবে, তখন এর ফর্সা পেটের দিকে তাকিয়ে থেমে গেল। টুপ করে পেটে একটা চুমুক খেয়ে নিল। এরপর ইয়াশফার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি বউ বলে মানি না, তুমি আমার বউ না। কথাটা বলে ইয়াশফার গলায় মুখ গুজে শুয়ে পড়ল। ভোরে আলো ফুটতে ইয়াশফার ঘুমটা ভেঙে গেল। জানালার বাইরে তাকাতেই দেখলো বেশ মিষ্টি রোদ উঠেছে। ঘড়িতে তখন খুব বেশি হলে সকাল 7টা বাজে। ইয়াশফা বিছানা ছেড়ে উঠতেই হুট করে ওর নজর গেল পাশের টেবিলের উপর। ওখানে একটা কালো রঙের রিস্ট ওয়াচ রাখা। এটা তো ঋষভের ঘড়ি, কিন্তু এই ঘড়ি এখানে কিভাবে আসলো? ইয়াশফা একটু চমকে ওঠে, চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু কোথাও তো ঋষভ নেই। তাহলে ওর ঘড়িটা এখানে কি করছে? ইয়াশফা টেবিলের কাছে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, এটা তো জাউরা বেড়ার ঘড়ি, এখানে কিভাবে আসলো? নাকি আমি মানে বাসা থেকে আসার সময় ভুল করে নিজের ব্যাগে ভরে নিয়ে এসেছি, কি জানি। এসব 7-5 ভাবার মাঝেই ইয়াশফার মা ধূপধাপ পা ফেলে ওর ঘরে এসে ঢুকলেন। ইয়াশফাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি কিছুটা চেঁচিয়ে বললেন, এখন ঘুম ভাঙলো তোর? কত বেলা হয়েছে দেখেছিস? শহরে বিয়ে হয়েছে দেখে জমিদার ভাবছিস নিজেকে? এখানে এসব হবে না। আর সব বাসন কোসনগুলো কে মাজবে শুনি? তোর বাপ? তাড়াতাড়ি যা, কলপারে এক গাদা থালা বাসন পড়ে আছে, সব মেজে দিয়ে আয়। ইয়াশফা কোনো কথা না বলে বাড়িয়ে বাধ্য মেয়ের মতো কলপাড়ে চলে গেল বাসন মাজার জন্য। সে কলপাড়ে পিড়ি পেতে বসার সাথে সাথে কোথা থেকে যেন পিপাই আর কিশমিশ উকিঝুঁকি মেরে এসে ওর পাশে বসে পড়ল। ইয়াশফা থালা বাসন মাজতে মাজতে ওদের দিকে তাকিয়ে হেসে বলল, কি রে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস তোরা? আর বাকি বিছুগুলো কই? ওদের দেখতে পাচ্ছি না কেন? কিশমিশ তখন ইয়াশফার কোলের কাছে এসে ওর গালে নাক ঘষতে ঘষতে
ইশারা করে উঠোনের দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করলো। ইয়াশপা সেদিকে তাকাতেই দেখলো বাঘা, ম্যাও আর বাকিরা সব একদল হয়ে উঠোনের এক কোণে গোল হয়ে বসে আছে। ইয়াশপা মুস্কি হাসলো। বাসন মাজা শেষ করে ইয়াশপা এক হাত দিয়ে পুরো উঠোনটা ঝাড়ু দিল, তারপর ঘরগুলো মুছে ফেললো। এক হাত দিয়ে এত কাজ করায় মাঝখানো হাতের ব্যথাটা আবার একটু চাড়া দিয়ে উঠেছে, তবে কালকের চেয়ে আজকে ব্যথাটা অনেকটাই কম। সব কাজ শেষ করে ইয়াশপা ঘরে গিয়ে দেখলো ওর মা একাই সকালে নাস্তা খাচ্ছে। ইয়াশপা নিজেরও ভীষণ খিদে পেয়েছে। কালকে রাতে ওকে কেউ খাবার খাওয়ার জন্য ডাকেনি, খেতেও দেয়নি, আর ও নিজেও যেচে কিছু খেতে চায়নি। কিন্তু সকালবেলা খিদের চোটে পেটের ভেতরে এমন অবস্থা যে মনে হচ্ছে যে হাতের কাছে যা পাবে ও সেটাই এক নিমেষে গিলে ফেলবে। ইয়াশপা সহ্য করতে না পেরে ওর মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। বেশ নরম গলাতেই বলল, মা আমার খুব খিদে পেয়েছে, খাওয়ার মতো কিছু হবে? মহিলা কোনো উত্তর দিলেন না। ইয়াশপাকে যেন দেখতেই পাননি, এমন একটা ভাব করে নিজের মতো করে গপ গপ করে খেয়েই যাচ্ছেন। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উনি হাত মুছতে মুছতে ইয়াশপার দিকে তাকিয়ে মুখ বাঁকালেন, বাজালো গলায় বললেন, তোর পেটে কি কচ্ছপ ঢুকেছে নাকি? সব সময় এমন খাই খাই করলে তো আমি তোকে গিলতে দিতে পারবো না। আমি এখানে কোনো খাবারের ভান্ডার খুলে বসিনি। কথাটা শুনে ইয়াশপার মাথায় এবার তরতর করে রাগ চড়ে গেল। ওতে এ বাড়িতে আসার পর থেকে একটা দানাও মুখে তুলতে চায়নি। কালকে সারা রাত না খেয়ে কাটানোর পর একটা মানুষের সকালে খিদে পাওয়াটাই কি খুব বেশি অপরাধ নাকি? ইয়াশপা নিজের ভেতরের সবটুকু ক্ষোভ চেপে রাখতে না পেরে একটু চড়া সুরেই বলল, আমি কখন খাই খাই করি শুনি? এ বাড়িতে আসার পর থেকে তো তুমি আমাকে ঠিক করে একটু খেতেও দাওনি, তবুও তো আমি কিছু বলিনি। অথচ আমার শ্বশুর কালকে কতগুলো টাকা দিয়ে গেল তোমায়। কেমন মানুষ তুমি? এতটা জঘন্য কিভাবে হতে পারো? টাকাগুলো হাতে পেয়ে সব ভুলে গেলে। আজ তো একটা লোভী মহিলা তো তুমি। ইয়াশপা এক নিঃশ্বাসে গটগট করে নিজের মনের সব ক্ষোভ উগড়ে দিল। আসলে ওর যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। একদম তরতর করে সত্য কথাগুলো সব মুখের উপর বলে দেয়, পরে যা হবে দেখা যাবে। ইয়াশপার মা থালা থেকে হাত ধুয়ে বাঘের মতো তেড়ে এলেন ইয়াশপার দিকে। কোনো কথা না বলে ঠাস করে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন ইয়াশপার গালে। ইয়াশপা চুলের ছুটি ধরে ওখানে ঠাস ঠাস করে আরো কয়েকটা চড় মারলেন। ইয়াশপা একটু নড়ল না, একদম পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে মারগুলো সহ্য করতে লাগলো। ও খুব ভালো করেই জানতো ও কথা বললে ঠিক এমনই হবে, কারণ ছোটবেলা থেকে এই বাড়িতে ওর সাথে এমনটাই হয়ে এসেছে। ইয়াশপাকে কোনো কথা বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে মহিলা মারতে মারতেই চেঁচাতে লাগলেন, আমার সাথে চোপা নাড়াতে আসিস না, বিয়ে দিয়ে দিয়েছি, ঝামেলা শেষ। তুই আবার আমাদের ঘাড়ে পড়তে মরতে আসলি কেন? এই দুনিয়ায় তোর আর অন্য কোনো জায়গা নেই মরার জন্য? আমার বাড়িতে থাকবি আর আমার মুখে মুখে কথা বলবি? তোর শ্বশুরকে কি আমি বলে দিছিলাম টাকা দিতে? কথাগুলো বলে ইয়াশপা চুলের মুঠি ধরে মহিলা যেই না আবার মারতে যাবেন, কোথা থেকে যেন ঝড়ের গতিতে ঘরে ঢুকলো ঋষভ। ও এক ঝটকে ওনার হাত শক্ত করে চেপে ধরলো। এরপর ইয়াশপাকে একটানে নিজের বুকের উপর ফেললো। ঋষভ কটমট করে তাকালো ইয়াশপার মায়ের দিকে, চোখ দিয়ে আগুন ছড়ছে। সাহস কত বড়, ওর বইয়ের গায়ে হাত তোলে। ইয়াশপা ঋষভকে দেখে চমকে গেল। ও জানতো না ঋষভ এসেছে। ঋষভ তেড়ে গিয়ে ঘরে বাসন রাখার টেবিলটা এক লাথি দিয়ে ফেলে দিল। বাসনের শব্দে ইয়াশপার মা চোখ বন্ধ করে নিল। ঋষভ তেড়ে এসে ইয়াশপার মায়ের দিকে। ঋষভ ইয়াশপার মায়ের দিকে রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল, আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? এরপর থেকে কোনো দিন যদি ওর গায়ে একটা আচরও পড়ে, আমি কিন্তু আপনার কলিজা ছিঁড়ে কাঁচায় খেয়ে ফেলবো, বলে দিলাম। ইয়াশপার মা একটু চুপ হয়ে গেল। হুট করে কি যে এই ছেলেটা চলে আসবে বুঝতে পারেনি। উনি জোর করে একটা মুচকি হাসি দিল। এরপর আমতা আমতা করে বললেন, বাবা, কখন এসেছো তুমি? বসো বসো। ইয়াশপা ঋষভের দিকে তাকিয়ে বুঝলো এখন না থামালে এই বেটা আরো ভাঙচুর শুরু করবে। যে রাগচোটার স্বভাব, ইয়াশপা এই কয়েকদিনে ওকে ভালোভাবে চিনেছে। ইয়াশপা চুপ করে থাকতে পারলো না। ও এক হাত দিয়ে ঋষভের হাতটা শক্ত করে চেপে ধরলো। ঋষভ আর চোখে ইয়াশপার দিকে তাকালো। ইয়াশপা চোখ দিয়ে ইশারা করে ওকে আর কথা না বাড়িয়ে চুপ করতে বলল। ইয়াশপার এই ইশারা দেখে ঋষভ নিজেকে সামলে নিল। বউ মানা করেছে, এখন ঝগড়া করে লাভ নেই। ও আর কোনো কথা না বেরিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে সোজা বাইরের দিকে চলে গেল। ইয়াশপা তখনও ঘরের ভেতর চুপচাপ দাঁড়িয়ে আছে। ঋষভ বাইরে চলে যেতেই ওর মা আবার বিষাক্ত চোখে তাকালেন ইয়াশপার দিকে। ইয়াশপাকে উদ্দেশ্য করে বললেন, তুই ইচ্ছে করে ওকে ডেকে এনেছিস তাই না? আমাকে ওর কাছে ছোট করার জন্য এত শিয়ানো হয়েছিস তুই? ইয়াশপুনার এই ফালতু কথার কোনো জবাব দিল না। ও গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে একবারে উঠোনে চলে আসলো। কাল দুপুরে একটু খেয়েছিল। এরপর থেকে সারা রাত আর আজ সকাল থেকে পেটে একটা দানা পানিও পড়েনি। পেটের ভেতরে খিদের জ্বালাটাও আর সহ্য করতে পারছিল না। ও
উঠোনে হাঁটতে হাঁটতে হুট করে ওর চোখ গেল মাটিতে পড়ে থাকা একটা আধ খাওয়া শুকনো রুটির দিকে। এটা কালকে পিপাই না খেয়ে ফেলে রেখেছিল। ইয়াশপা ধীর পায়ে এগিয়ে গিয়ে মাটির উপর থেকে ওই শুকনো রুটিটা হাতে তুলে নিল। ও রুটিটার দিকে তাকে অনেকক্ষণ ধরে একা একাই ভাবলো এই ফেলে দেওয়া নোংরা রুটিটাও মুখে তুলবে কিনা, কিন্তু খিদের পেটে তখন আর কোনো বিচার বুদ্ধি কাজ করছিল না, কথাই আছে খিদে পেলে বাঘেও ঘাস খায়। ইয়াশপার কিছু না ভেবে রুটিটা থেকে একটুখানি ছিঁড়ে নিজের মুখে পুরে দিল। এর মধ্যে উঠোনে হুড়মুড় করে ঢুকে পড়ল ঋষভ। ওর 2 হাত ভর্তি এক গাদা খাবারের প্যাকেট। ও এসে ইয়াশপার কোলে সব খাবারগুলো রাখলো। অনেক রকমের চিপস, পাউরুটি, বিস্কুট আর কয়েকটা কাপ নুডলস। গ্রামের ছোট দোকানগুলোতে এই সকালবেলা খুব বেশি খাবার পাওয়া যায় না। বেশিরভাগ দোকানপাট তখনও খোলাই হয়নি। ঋষভ গ্রামের একটা ছোট মুদি দোকানে গিয়ে হাতের কাছে যা যা পেয়েছে সব একবারে তুলে নিয়ে এসেছে। দোকানের কোনো একটা খাবারও বাদ রেখেন। ইয়াশপা অবাক হয়ে ঋষভের দিকে চেয়ে রইল। এই লোকটাকে ওকে রাক্ষস ভাবে নাকি? খিদে পেয়েছে এটা সত্যি, তাই বলে এত খাবার খেতে পারবে? এগুলো দিয়ে তো একটা দোকান দেওয়া যাবে। ঘর থেকে ইয়াশপার মা দৌড়ে আসলো। ওনার চোখ চড়ক গাছ। মনে মনে বলল,